আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে বিস্তার পরিমাপ স্টার্ট করছিলাম। বিস্তার পরিমাপের জেনারেল যে বেসিকগুলো আছে সেগুলো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। আজকের ক্লাসে আমরা ওই বিস্তার পরিমাপের যে শুরুতে আমরা দুটো জিনিস বলছিলাম। একটা হচ্ছে বিস্তার পরিমাপকে আমরা দুইটা ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটা হচ্ছে সাপেক্ষ বা আপেক্ষিক বিস্তার পরিমাপ। তো সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের অনপেক্ষকে আমরা চারটা ভাগে ভাগ করছিলাম, আপেক্ষিককে চারটা ভাগে ভাগ করছিলাম। অনপেক্ষর মধ্যে চারটা আমরা যে টার্ম পাইছি, ওই চারটা টার্মগুলো ছিল আমাদের এরকম। প্রথমে আমরা প্রচুরক পাইছিলাম, প্রথমে আমরা পরিসর পাইছিলাম। পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান, এই চারটা আমরা পাইছিলাম। ওই চারটার রেসপেক্টে আমরা প্রচুরকের মতো করে আমরা আমাদের পরিসরের মতো করে আমরা পাইছি পরিসরাঙ্ক। আপেক্ষিকে কিন্তু অনুপাত এবং এটা পার্সেন্টেজে রূপান্তর করা হয়, এটার কোনো একক নাই। তারপর হচ্ছে গড় ব্যবধান থেকে গড় ব্যবধানাঙ্ক আজকে পাবো। তারপর হচ্ছে পরিমিত ব্যবধান থেকে আমাদের পাবো হচ্ছে বিভেদাঙ্ক। তারপর হচ্ছে চতুর্থক ব্যবধান থেকে পাবো চতুর্থক ব্যবধানাঙ্ক। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নিয়ে, দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। তো আমরা সেই ক্ষেত্রে দেখি আমাদের গড় ব্যবধান যদি আমাকে আলোচনা করতে হয়, এই গড় ব্যবধান আলোচনা করতে হলে তোমরা গড় ব্যবধানও বলতে পারো, গড় বিচ্যুতিও বলতে পারো। এই গড় ব্যবধান এবং গড় বিচ্যুতি বের করতে হলে আমরা যে কোনো কিছু সবসময় কেন্দ্রীয় মানের সাপেক্ষে বিবেচনা করি। আর আমরা বলছিলাম আমাদের যে বিস্তার পরিমাপের মধ্যে আমাদের কেন্দ্রীয় মান আছে আমার তিন ধরনের। কেন্দ্রীয় মান আছে কয় ধরনের? তিন ধরনের। ওই তিন ধরনের কেন্দ্রীয় মান কি কি? একটা হচ্ছে আমাদের গড়, আরেকটা হচ্ছে মধ্যমা, আরেকটা হচ্ছে প্রচুরক। এই তিনটা হচ্ছে আমার কেন্দ্রীয় মান। এর মানে আমরা তার কেন্দ্রীয় মান বলতে গড়টাকেও বলতে পারি, মধ্যমাটাকেও বলতে পারি, প্রচুরকটাকেও বলতে পারি। এখন আমরা যখন গড় ব্যবধান বের করব, এই গড় ব্যবধান কথাটার মানে কি? দেখো নাম থেকে বোঝা যাচ্ছে গড় ব্যবধান। এর মানে যে কোনো একটা রাশি তার গড়ের সাথে তার কতটুকু ব্যবধান আছে। তার আগে আমরা একটা কথা বলে রাখি, আমাদের মেইন হচ্ছে এখানে কেন্দ্রীয় মান কিন্তু তিনটা, গড়ও হইতে পারে, মধ্যমও হইতে পারে, প্রচুরকও হইতে পারে। সো আমরা গড় ব্যবধান যেটা নির্ণয় করব সেটা আমরা গড় থেকেও নির্ণয় করতে পারি, আমরা মধ্যমা থেকেও নির্ণয় করতে পারি, আমরা প্রচুরক থেকেও নির্ণয় করতে পারি। এর মানে তুমি গড়ের সাপেক্ষ নির্ণয় করতে পারবা, তুমি মধ্যমার সাপেক্ষ নির্ণয় করতে পারবা, প্রচুরকের সাপেক্ষ নির্ণয় করতে পারবা। এবার আসো গড় বের করার নিয়ম তো তোমরা 9-10 থেকে জানো, এগুলো আমি বলবো না। গড়, মধ্যমা, প্রচুরক কীভাবে বের করতে হয় এটা তোমাদেরকে বের করতে হবে। তো আমি ম্যাথ যেহেতু করাবো, ম্যাথ করানোর সময় আমার তো মেইনলি গড়টা বের করতে হবে। আমি গড় থেকে দেখাবো, মধ্যমা এবং প্রচুরক থেকে তোমাদের বাসায় করে নিতে হবে সেম স্টাইল। জাস্ট আমাদের গড়ের জায়গায় মধ্যমা বের করতে হবে, মধ্যমার জায়গায় প্রচুরক বের করতে হবে, এটাই। তো আমরা গড় কীভাবে বের করতে আমরা জানি। অশ্রেণীকৃতর ক্ষেত্রে যে ডেটাগুলো দেওয়া থাকে এগুলোকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। এই সবগুলো এক্স আইকে যোগ করে এন দ্বারা যখন ভাগ করবা তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, মানে সবাইকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করব। এই যতগুলো দেওয়া আছে, যেমন 10 জন শিক্ষার্থীর নাম্বার, এই 10 জন শিক্ষার্থীর নাম্বার এত 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 অশ্রেণীকৃত। এই নাম্বারগুলোকে আমরা বলতেছি এক্স আই, x1, x2, x3, x4, x5 যতগুলো আছে আর কি, এদেরকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। যতগুলো আছে সবগুলোকে সামেশন মানে যোগ করে আমরা টোটাল সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। এটা হচ্ছে অশ্রেণীকৃত। কিন্তু যদি শ্রেণীকৃত হয় সেখানে বের করার দুইটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি এবং মোস্ট ফেভারিট পদ্ধতি হচ্ছে এটা, সেটা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ, এখানে ছিল দেখো শ্রেণীকৃত আর অশ্রেণীকৃতর ক্ষেত্রে পার্থক্যটা দেখো। আমাদের অশ্রেণীকৃত ক্ষেত্রে ছিল সামেশন অফ এক্স আই, এখানে নতুন করে আসবে সামেশন অফ এফ আই। এই এফ আইটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা।
এখানে ছিল ছোট হাতের এন, এখানে আসবে বড় হাতের এন। এই ছোট হাতের এন মানে হচ্ছে টোটাল কয়টা ছিল, আর বড় হাতের এন মানে হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি। এটাও টোটাল কয়টা ছিল, কিন্তু এটা বের করার নিয়ম হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি। সামেশন অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমাদের এন, গত ক্লাসে বলছিলাম কেন এটা এন। আর আমাদের এখানে জাস্ট এক্স, আমাদের সামেশনের সাথে একটা এফআই চলে আসবে। ইভেন তুমি দেখবা সূত্রের মধ্যে এরকম সুবিধা, মনে রাখার সুবিধা, অশ্রেণীকৃতর ক্ষেত্রে যেটা ছিল শ্রেণীকৃতর ক্ষেত্রেও সেম, খালি নতুন করে একটা এফআই চলে আসলো, এফআই চলে আসলো সামেশনের সাথে। মানে এটা মনে রাখার টেকনিক আর কি, যে তুমি অশ্রেণীকৃত থেকে শ্রেণীকৃততে গেলে জাস্ট সামেশনের সাথে একটা এফআই চলে আসে এবং এন এর জায়গায় বড় হাতের এন হয়, ছোট হাতের এন এর জায়গায় বড় হাতের এন হয়। আর বড় হাতের এন মানে হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি। আর এখানে যে তুমি এক্সআইটা বলবা, এক্ষেত্রে তো এক্সআই দেওয়া থাকবে, নাম্বার এটা দেওয়া আছে, এটা হচ্ছে এক্সআই। শ্রেণীকৃত ক্ষেত্রে এক্সআই মানে কি, শ্রেণীকৃতর ক্ষেত্রে এক্সআই মানে হচ্ছে শ্রেণী মধ্যমান। আমরা শ্রেণীর মধ্যমান বের করি না, 9 10 বের করছো, ওই শ্রেণীর মধ্যমান সেটাকে আমরা বলি হচ্ছে এক্সআই। তাহলে আমরা এখান থেকে এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন দিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি আমাদের এভারেজটা কত। আর আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, যেটাকে বলে আলটিমেটলি তোমাদের বই অনুযায়ী বলা হয় এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি, কিন্তু উল্টা এটা আরও একটা বড় পদ্ধতি, যে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই ডিভাইড বাই এন ইন্টু সি। সি মানে হচ্ছে ক্লাস সাইজ, তারপরে এ মানে হচ্ছে তুমি কারো সাপেক্ষে করবা, মাঝখানে মিডিয়ামে যে থাকে তাকে ধরে করতে হয়। তো সেই প্রসেস আমরা করবো না, আমরা ডাইরেক্ট করে ফেলবো। আমাদের এটা করলে সুবিধা, টাইম কম লাগে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখি। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে আমাকে গড়, মধ্যমা, প্রচুরক এই তিনটা বের করা জানতে হবে। সাপোজ আমরা ধরে নিলাম এই তিনটা বের করতে আমরা জানি। এখন আসো আমরা গড় ব্যবধান করব, আমরা আমাদের গড় ব্যবধান করব। আর আরেকটা জিনিস শিখবো হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। তো আমরা আসি গড় ব্যবধান, বা এটাকে গড় বিচ্যুতিও বলা যায়। বিচ্যুতি মানে হচ্ছে কতটুকু বিচ্যুত হলো বা ডেভিয়েশন হলো। তাহলে আমাদের দেখো গড় ব্যবধান এই কথাটার মানে কি, এই কথাটার মান হচ্ছে গড়ের সাথে ব্যবধান। ফর এক্সাম্পল আমাকে এক্সআই এর যে মানগুলা, এক্সআই এর মানগুলো মনে করে দেওয়া আছে এরকম, এক্সআই এর মানগুলো মনে করে দেওয়া আছে 2 5 3 4। তাহলে আমরা যদি এখান থেকে গড় বের করি এক্স বার, তাহলে আমাদের গড়টা কেমন বের হবে ভাই? আমাদের 5 2 7, 7 3 10, 10 আর 4 14, 14কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, আমাদের 14কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3.5। এর মানে হচ্ছে এটা অ্যাভারেজ হচ্ছে 3.5 গড়। এবার হচ্ছে দেখো গড় ব্যবধান মানে কি, যে কারোর সাথে গড়ের ব্যবধান। একবার আমি সোজা নিয়ম তোমাকে বলে দিই ভাইয়া, এটা হচ্ছে একটা এক্স আই, তার সাথে গড়ের ব্যবধান কত ভাইয়া? তার সাথে গড়ের ব্যবধান হচ্ছে 3.5। কিন্তু আমার এখানে কি গড়টা কারো থেকে বড় কারো থেকে ছোট, আলটিমেটলি আমার এটা পজিটিভ নেগেটিভ চলে আসতে পারে না, ওই কারণে আমরা পরম মান দিয়ে এটাকে পজিটিভ বানিয়ে দিব। শেষ ভাই, 5 - 3.5 পরম মান দিয়ে পজিটিভ বানিয়ে দিব, 3 - 3.5 পরম মান দিয়ে দিব, আমাদের 4 - 3.5 পরম মান দিয়ে দিব। এগুলো হচ্ছে কি দেখো এই গড়ের সাথে যে কারো ব্যবধান। তাহলে এক্স আই মাইনাস এক্স বার, গড় ব্যবধান মানে হচ্ছে গড়ের সাথে ব্যবধান। এই গড়টা গড় হইতে পারে, মধ্যম হইতে পারে, প্রচুরক হইতে পারে। তাহলে গড়ের সাথে ব্যবধান, এই গড়ের সাথে যে ব্যবধান ওই ব্যবধানের পরম মানটা নিতে হবে। কেন? এখানে পজিটিভ নেগেটিভ আসতে পারে। তো এখন আমার কথা হচ্ছে এটা দ্বারা বোঝায় প্রথমটার সাথে গড়ের ব্যবধান, এটা দ্বারা বোঝায় সেকেন্ডটার সাথে গড়ের ব্যবধান, এটা দ্বারা বোঝায় থার্ডটার সাথে গড়ের ব্যবধান, এটা দ্বারা বোঝায় 4 নাম্বারটার সাথে গড়ের ব্যবধান। তো আমি আসলে কোন ব্যবধান চাচ্ছি? আমি ওভারঅলটা চাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এটার ব্যবধান এত, এটার জন্য ব্যবধান এত, এটার জন্য ব্যবধান এত, এটার জন্য ব্যবধান এত। ওভারঅল ব্যবধানটা কত? ওভারঅল ব্যবধানটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, যেটা পাইছো না, এক্স আই মাইনাস এক্স বার, এরকম যতগুলো আছে সবাইকে যোগ করে দাও সামেশন। তাকে যদি তুমি তাহলে যোগ করলে কি পাবো? এদেরকে যোগ করে দিলাম, যোগ করে এরকম কয়টা আছে 1 2 3 4টা, এর মানে এন এর মান 4, এন দ্বারা ভাগ করে দিলাম। এই যে ভাগ করলে তুমি কি পাবা? এভারেজ ভ্যালুটা পেয়ে যাবে না? এর মানে প্রত্যেকটার ব্যবধানকে আমরা যদি টোটাল নাম্বার দ্বারা ভাগ করি আমরা এভারেজ ব্যবধানটা পেয়ে যাব। আর এই এভারেজ কি ব্যবধান? গড় ব্যবধান। এটাকে আমরা বলি গড় ব্যবধানের সূত্র। তাহলে আমাদের গড় ব্যবধানকে ইংলিশে বলা হয় মিন ডেভিয়েশন, ইংলিশে বলা হয় মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন সংক্ষেপে বলা হয় এমডি। এই এমডি মানে হচ্ছে মিন ডেভিয়েশন। এখন আমরা নিচে এখানে এটাকে প্রকাশ করি এভাবে মিন ডেভিয়েশন। এখন মিন ডেভিয়েশন যেটা, সেটা গড় থেকেও বের করা যায়, মধ্যমা থেকেও বের করা যায়, প্রচুরক থেকেও বের করা যায়। যখন আমি গড় থেকে বের করব তখন আমরা এখানে একটা এক্স বার দিব। এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার ইকুয়ালস টু কত? সিম্পল,
এই যে আমাদের 1/n ইন্টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, এটা শেষ, এটা আমার আনসার। অর্থাৎ দেখো আমাদের সবাই যে কাজটা করে আন্দাজে মুখস্থ করে ফেলে, কোনো দরকার নাই। আমরা দেখি সিম্পল হিসাব, নাম বলছে গড় ব্যবধান, মানে গড়ের সাথে ব্যবধান। তুমি নিজে কমন সেন্স দিয়ে চিন্তা করো, তাহলে গড়ের সাথে ব্যবধান, তাহলে আমরা গড় বের করলাম, গড়ের সাথে ব্যবধান বের করলাম। তো তুমি তো বের করবা যে এখানে কি সংখ্যা একটা আছে না ভাই, অনেকগুলা, তাহলে প্রত্যেকটার সাথে ব্যবধান করতে হবে না? জি ভাইয়া। তো তোমাকে তো প্রত্যেকটা ব্যবধান জিজ্ঞেস করে নাই, গড় ব্যবধানই জিজ্ঞেস করছে। তাহলে যতগুলো ব্যবধান বের করছো ওই তাদের আবার গড়টা নিতে হবে, তাদের অ্যাভারেজটা নিতে হবে। তাহলে আমরা যে কাজটা করলাম, সবগুলা ব্যবধান নিয়ে তাদেরকে যোগ করলাম। এই সামেশন মানে হচ্ছে সবগুলো ব্যবধানকে যোগ করলাম। এই যে আমার এখানে প্রথমটার ব্যবধান প্লাস দ্বিতীয়টার ব্যবধান প্লাস তৃতীয়টার ব্যবধান প্লাস চতুর্থটার ব্যবধান সবাইকে যোগ করে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করলে টোটাল গড় ব্যবধানটা পেয়ে গেলাম। তাহলে এটি হচ্ছে আমার ফর্মুলা। মনে থাকবে কিনা বলো, ফর্মুলাটা মনে থাকবে কিনা? ফর্মুলা মনে থাকবে না? এবার আমরা এবার ফর্মুলা মনে রাখতে পারবো। এবার দেখো, তাহলে তোমাকে পরীক্ষা বলা হলো ভাইয়া গড় ব্যবধানের সূত্র কি? ভাইয়া গড় হতে নির্ণীত গড় ব্যবধান। কোত্থেকে? গড় হতে। তাহলে গড় হতে মানে মিন ডেভিয়েশন গড় থেকে, এক্স বার মানে গড়। কি করব? তাহলে গড়ের সাথে ব্যবধান, তাহলে এক্স আই প্রত্যেকটার গড়ের সাথে ব্যবধান করলাম। এই গড়ের সাথে ব্যবধান করে তার পরমান নিলাম, কেন? এটা পজিটিভ নেগেটিভ হইতে পারে, আমি তো শুধু মানটা নিব। এবার এরকম যতগুলো আছে সবগুলোকে যোগ করলাম, তো সবগুলোকে যোগ করলে তো সবার ব্যবধানের যোগফল পেয়ে গেলাম। আমি টোটাল সংখ্যা দ্বারা ভাগ করলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব? আমাদের একটার জন্য ব্যবধান কত, মানে অ্যাভারেজ ব্যবধানটা কত সেটা পেয়ে যাব। এটাই হচ্ছে গড় ব্যবধান। তাহলে মিন ডেভিয়েশন গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। এবার আসো, মিন ডেভিয়েশন ফ্রম মিন, এমই, এমই মানে হচ্ছে মিন, মধ্যমার ইংলিশ হচ্ছে মিন। এই মধ্যমাকে ইংলিশে বলা হয় মিন। এই মিনের সংক্ষিপ্ত রূপ এমই। এই এমই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মিন, গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। তাহলে এবার সিম্পল, এবার তুমি যে এক্স আই এর সাথে ব্যবধান নিবা, আগের বার তো গড় থেকে নির্ণয় করতেছো, ওই জন্য গড়ের সাথে ব্যবধান নিচ্ছ। এখন কার থেকে নিবা? মধ্যমা থেকে। তাহলে এই যে মধ্যমার ব্যবধান, এই যে দেখো, এই যে মিন, অর্থাৎ প্রত্যেকটার সাথে মধ্যমার ব্যবধান। ওই যে আগে যেরকম গড় বের করছিলা, এবার বের করো মধ্যমা। এই মধ্যমার সাথে সবার ব্যবধান, এরকম যতগুলো ব্যবধান আছে সবাইকে যোগ করো, টোটাল সংখ্যা দ্বারা ভাগ করো, শেষ। এবার হচ্ছে ভাইয়া মিন ডেভিয়েশন ফ্রম মুড, এই যে প্রচুরকের ইংলিশ হচ্ছে মুড, এম ও দ্বারা প্রকাশ করা হয়, এম ও। তাহলে আমরা বলতে পারি ভাইয়া সামেশন, আমরা এভাবেও বলতে পারি যে কোনো একটার সাথে ব্যবধান। কার ব্যবধান? তুমি কার সাপেক্ষে বের করতেছ? ভাই আমি প্রচুরকের সাপেক্ষে বের করতেছি, মূর। তাহলে আমাদের এই যে প্রচুরকের সাথে তার ব্যবধান, এই যে মূরের সাথে ব্যবধান, এরকম যতগুলো ব্যবধান আছে সবাইকে যোগ করে টোটাল নাম্বার দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখান থেকে টোটাল গড় ব্যবধানটা পেয়ে যাব। তাহলে গড় ব্যবধান তিনভাবে হইতে পারে: গড় হতে নির্ণীত গড় ব্যবধান, মধ্যম হতে নির্ণীত গড় ব্যবধান, প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান। এবার পরীক্ষায় তোমার কিচ্ছু বলে নাই, খালি গড় ব্যবধান বলছে। কিচ্ছু না বললে আমরা গড় হতে নির্ণীত, মানে কিচ্ছু বলে নাই মানে আমরা গড় থেকে নির্ণয় করে ফেলবো। আর যদি কিছু বলে দেয় তখন যেটা বলবে সেটা। তাহলে আমার যদি এটা করতে হয়, এটা করতে হলে আগে গড়টা বের করতে হবে, এটা বের করতে হলে আগে মধ্যমা বের করতে হবে, এটা করতে হলে আগে প্রচুরক বের করতে হবে। আশা করি কারো কোনো সমস্যা হবে না। ভাই এটা তো অশ্রেণীকৃত, যদি শ্রেণীকৃত হয় একবারে সোজা। দেখো আমি মানে মনে রাখার টেকনিক শিখাচ্ছি, আমি এটা টেকনিক্যালি শিখাচ্ছি। 1/n আগে আমি লিখে ফেলি, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এই যে দেখো মনে রাখা টেকনিক। যখন আমাদের বলা হবে এটা কি অশ্রেণীকৃত ছিল, অশ্রেণীকৃত, যখন শ্রেণীকৃত তখন এখানে আমাদের অশ্রেণীকৃত কেটে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এক্সআই, আর শ্রেণীকৃত যখন নিব তখন এক্সআই কিন্তু আর দেওয়া থাকে না, তখন এক্সআই বের করে নিতে হয়। এক্সআই মানে হচ্ছে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। তখন গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। এই ফ্রিকোয়েন্সিটা জাস্ট একবার চোখ বন্ধ করে কি করবো জানো? তোমরা এত বেশি মুখস্থ করার দরকার নাই, তো অশ্রেণীকৃতগুলো মুখস্থ করছো না, মানে মনে থাকবে তো। এই মনে রাখলে সামেশনের পাশে একটা এফআই বসাই দিবা, সামেশনের পাশে একটা এফআই বসাই দিবা, একবার সব ক্ষেত্রে সামেশনের পাশে একটা এফআই বসাই দিবা। এফআই মানে কি? ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা।
আর ছোট হাতের এনটাকে বড় হাতের এন দ্বারা শিফট করবা, বড় হাতের এন দ্বারা শিফট করবা, বড় হাতের এন দ্বারা শিফট করবা। আর বড় হাতের এন দ্বারা কি মিন করে? সামেশন অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যতগুলো ফ্রিকোয়েন্সি আছে বা গণসংখ্যা আছে তাদের যোগফলটাকে আমরা বলবো হচ্ছে বড় হাতের এন। এখন এটা তো গড় ব্যবধান বের করা হয়ে গেছে। অনেকে ফর্মুলাগুলো বলে হুমা এতগুলো ফর্মুলা কেন মুখস্থ রাখবো, ঝামেলা আছে? না, এবার মুখস্থ করে ফেলতে পারবো। গড় ব্যবধান না বলে এবার যদি তোমাকে বলা হয় গড় ব্যবধানাঙ্ক, এবার তোমাকে বলা হবে গড় ব্যবধানাঙ্ক, তাহলে তুমি কিভাবে করতেছো দেখো তো, একটু খেয়াল করো। তোমাকে এবার বলা হলো গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক একবারে সোজা। গড় ব্যবধানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিন ডেভিয়েশন। আর গড় ব্যবধানকে প্রকাশ করবো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এর মানে সিএমডি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এক্স বার। মানে গড় আমাদের গড় হতে নির্ণীত গড় ব্যবধান যেটা, ওইখান থেকে এখানে যেরকম 3 প্রকার ওইখানেও 3 প্রকার গড় ব্যবধানাঙ্ক। ভাইয়া গড় ব্যবধান যেটা আছে এটা কি হতে নির্ণীত? গড় হতে নির্ণীত। গড় দ্বারা ভাগ করবা ইন্টু 100, শেষ, বের হয়ে গেছে। পার্সেন্টেজে প্রকাশ করি আমরা। ভাইয়া সিএমডি মিন মানে হচ্ছে মধ্যমা থেকে নির্ণীত। গড় ব্যবধান বের করবা মধ্যমা থেকে, মধ্যমা তো অলরেডি বের করা আছেই, সেই মধ্যমা দ্বারা ভাগ করে দিবা ইন্টু 100%। ভাইয়া সিএমডি মুড মানে প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান। সিম্পল ভাই, আমাদের গড় ব্যবধান বের করব প্রচুরক থেকে, তাকে প্রচুরক দ্বারা ভাগ করব ইন্টু 100%, শেষ। তাহলে ওই যে আমরা বলছিলাম এটা অনুপাত, কার অনুপাত? আমাদের যখন গড় থেকে নির্ণয় করব তখন গড়ের সাথে অনুপাত, যখন মধ্যমা থেকে বের করব তখন মধ্যমার সাথে অনুপাত, যখন প্রচুরক থেকে বের করব তখন প্রচুরকের সাথে অনুপাত। এখন দেখো তোমাকে যখন এই ম্যাথটা করতে বলবে তখন কিন্তু তোমার এক্স বার অলরেডি, তো তুমি তো গড় ব্যবধান বের করতে হলে গড় আগে থেকে বের করা লাগে। তাহলে আনসার যেটা পাইছো তাকে খালি এক্স বার দ্বারা ভাগ করলে আনসার শেষ। তুমি এটা করবা, মধ্যমা তো আগেই তোমাকে বের করা লাগছে, সেই মধ্যমা দ্বারা ভাগ করলেই শেষ। প্রচুরক আগে বের করা আছে, শেষ। তাহলে আমাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার কিনা বলো। এবার তো ম্যাথ তো ইজি, যথেষ্ট মোস্ট ইজি। এই ধরনের ম্যাথগুলা মানে এগুলো ম্যাথ বললে ম্যাথের সাথে প্রতারণা করা হবে। আমাদের যথেষ্ট ইজি ম্যাথ আমরা একটা করে দেখাই, ফর্মালিটিস আর কি, ফর্মালিটিস মেনটেন করার জন্য করব। আসলে সূত্রটা জানলে তোমার আর কিচ্ছু লাগে না, সূত্রটা জানলে কিচ্ছু লাগে না। এগুলো একটু বেশি সোজা, তাও আমাদের অনেক স্টুডেন্টের কাছে কেন জানি অনেক বেশি কঠিন মনে হয়, কেন জানি না। তো আমাদের এভাবে আসলে ওই তারা জিনিসগুলো বুঝে পড়ে না। যেমন গড় ব্যবধানের যে আমাদের এখানে 6টা ফর্মুলা শিখেছি, তারা এই 6টা মুখস্থ করে, আবার ওইখানে যাইয়ে গড় ব্যবধানাঙ্কের মধ্যে আরও 6টা মুখস্থ করে 12টা। তুমি মানুষ না, তুমি পীর সাহেব, তোমার জায়গায় এখানে না, তোমার জায়গায় ওই যে পীরের জায়গায়। সো তারা তো ম্যাথ পারবে না, তারা পীরের জায়গায় হচ্ছে ম্যাথের ডিরেকশন দেবে। বলা আছে 10 জন শ্রমিকের বয়স, 10 জন শ্রমিকের বয়স দেওয়া আছে কত? 18, 20, 35, 55, 38, 24, 45, 85, 37, 53। এবার বলা হলো প্রদত্ত উপাত্তের গড় হতে নির্ণীত গড় ব্যবধান বের করো। তো আমি তোমাকে এক্সট্রা দিলাম, এক্সট্রা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক বের করতে হবে। গড় ব্যবধানাঙ্ক মানে আমি একসাথে দুইটা করে ফেলতেছি। এবার আসো একটু ভালো করে খেয়াল করে দেখি। ভাইয়া আমার এখানে 10 জন শ্রমিকের এই যে দেওয়া আছে, 10 জন শ্রমিকের বয়স দেওয়া আছে এত। এখন দেখি বোঝাচ্ছে এখানে কোনো শ্রেণী দেওয়া নাই, এর মানে হচ্ছে অশ্রেণীকৃত। তো তাহলে তোমার কি দেখো, এগুলো কিন্তু বক্স করে করতে হবে। তো তোমার হচ্ছে গড় হতে নির্ণীত গড় ব্যবধান না, অশ্রেণীকৃত। দেখো যেগুলো দেওয়া আছে ওগুলোকে আমরা xi দ্বারা প্রকাশ করি, তার সাথে গড়ের ব্যবধান, এরকম যতগুলো পাবো সবগুলোর পরমান নিব,
পরম মানগুলোকে যোগ করব, টোটাল সংখ্যা দ্বারা ভাগ করব, এটাই হচ্ছে আমার গড় হতে নির্ণীত গড় ব্যবধান। শেষ। তাহলে আমাদের বক্স করে ফেলি, বক্স করব কিসের কিসের দেখো। প্রথম কথা, দেওয়া আছে কি এক্স আই দেওয়া আছে। দেখো এখানে এন এর মান কত আমরা জানি, কিভাবে 10 জন শ্রমিক, এন এর মান 10, এটা আমরা সবাই জানি, এন এর মান 10, এটা আমরা সবাই জানি। এখন তোমাকে এখানে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি, একবার সিম্পল খেয়াল করো ভাই। প্রথম কথা এক্স আই লাগবে, তাই না, এক্স আই লাগবে। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া আমার এন এর মান আমরা জানি, এক্স আই লাগবে, এক্স আই এর জন্য একটা গড় করলাম। এক্স বার লাগবে, তো এক্স বার মানে আমরা কি জানি, যতগুলো এক্স আই আছে তাদেরকে যোগ করে এন দ্বারা ভাগ করব, তাহলে আমরা এক্স বার লাগবে। ওকে, তাহলে দেখো আমাদের এক্স আই লাগলো, এক্স বার লাগবে, এটা একটু বড় করি, এক্স বার লাগবে। যখন তুমি এক্স আই এবং এক্স বার পেয়ে গেলা তখন তোমার লাগবে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার। যখন তুমি এক্স আই মাইনাস এক্স বার পেয়ে গেলা সেটা দিয়ে তোমার হবে না, তোমার লাগবে হচ্ছে তার পরম মান, এক্স আই মাইনাস এক্স বারের পরম মান। মানে দুইটার জন্য দুইটা বক্স করতে হবে, একসাথে করিও না, বেশি ছোট হয়ে যাবে, তখন অনেক স্যার নাম্বার দিতে চায় না। তো আমার এক্স আই এর মান কয়টা দেওয়া আছে, 10টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা আসো আমরা বের করি। তাহলে এক্স আই এর মানগুলো অলরেডি ওরা দিয়ে দিছে। দেখো কত কত ভাইয়া, 18 20 35 55 38 24 45 85 37 53। এগুলো তো এক্স আই বাই যতগুলো এক্স আই আছে এদেরকে যদি তুমি যোগ করো ক্যালকুলেটর দিয়ে, সবগুলোকে যোগ করলে সামেশন অফ এক্স আই পাই গেছো না, এবং এই সামেশন অফ এক্স আই এর মান বের হবে 410। তো সামেশন অফ এক্স আই যদি পেয়ে যাই তাহলে আমরা এখানে এটা বক্সটা খালি রাখছি, কারণ এখানে তো প্রত্যেকটা আমাদের এখানে তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না, সবার অ্যাভারেজ একটাই, ওই জন্য একটাই ঘর। এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। তো সামেশন অফ এক্স আই এর মান কত, 410। তাহলে আমার এন এর মান আমাদের 410, তো 410 ডিভাইড বাই এন এর মান কত, 10। তাহলে আমরা পাচ্ছি কত, 41। এটা হচ্ছে অ্যাভারেজ। এবার আমরা কি করব, এক্স আই থেকে এক্স বারটা বিয়োগ করব। এই দেখো এক্স আই এর মান 18, 18 মাইনাস 41, 20 মাইনাস 41, 35 মাইনাস 41, 55 মাইনাস 41, তারপর হচ্ছে 38 মাইনাস 41, 24 মাইনাস 41, 45 মাইনাস 41, 85 মাইনাস 41, 37 মাইনাস 41, 53 মাইনাস 41। এবং পাশে লিখে দিবা ইকুয়ালস টু এত, ইকুয়ালস টু এত, ইকুয়ালস টু এত 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 লিখে দিব। হ্যাঁ, পাশে লিখে দিব আসলে মানটা কত। কত লিখার পর কোনোটা ধনাত্মক হবে কোনোটা ঋণাত্মক হবে, এখানে সবগুলো ধনাত্মক বসাবো। সবগুলো ধনাত্মক বসালে আমি দেখে দেখে বলে দিই, হবে 23 21 6 14 3 17 4 44 4 12। এবার দেখো এবার তুমি কিন্তু গড় ব্যবধান পেয়ে গেছো। এটা হচ্ছে প্রথমটার গড় ব্যবধান, দ্বিতীয়টার গড় ব্যবধান, তৃতীয়টার গড় ব্যবধান, কিন্তু তুমি সেটা চাচ্ছ না, তুমি চাচ্ছ সবার গড় ব্যবধান। তাহলে সবগুলোকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করে দাও। সবগুলোকে যোগ করলে পাবো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। এর মানে এদের সবাইকে ক্যালকুলেটর দিয়ে যোগ করে দাও, যোগ করলে তুমি পাবো হচ্ছে 148। এবার তোমার সুতরাং এখান থেকে লিখবো, সুতরাং আমরা জানি এটা 1/n, n এর মান কত, n এর মান হচ্ছে 10। তাহলে 1/10 ইন্টু সামেশন অফ এটার মান হচ্ছে 148,
148, তাহলে আমরা পাবো হচ্ছে 14.8, এটা হচ্ছে MDX বার। এর মানে আমাদের গড় হতে নির্ণীত গড় ব্যবধান, গড় হতে নির্ণীত গড় ব্যবধান। তো আমার কথা হচ্ছে গড় হতে নির্ণীত গড় ব্যবধান শেষ। এখন যদি আমাকে বলা হয় গড় ব্যবধানাঙ্ক, সিম্পল, গড় ব্যবধান যেটা আছে তাকে গড় দ্বারা ভাগ করবে ইন্টু 100। তাহলে গড় ব্যবধান কত? গড় ব্যবধান হচ্ছে 14.8। আর এক্স বার কত? এক্স বার হচ্ছে 41, বের করা আছে অলরেডি। 41 ইন্টু 100%, ক্যালকুলেশন করলে যা বের হয় সেটা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক বলো আমরা এটা পারবো কিনা? আচ্ছা, একজনে বললো একই গড়ে পরমাণু সহ করা যাবে কিনা? যাবে তো, সবই যাবে, কিন্তু করা উচিত না, করা উচিত না। যেহেতু তোমার এখানে আমাদের এটা ঋণাত্মক আছে সেটা দেখাইতে হবে, সো না করাটা বেস্ট, না করাটা বেস্ট। করলে খুব একটা সমস্যা নাই, তবে এখন তোমাদের স্যাররা হয়তো নাম্বার কেটে দিতে পারে। তো আমরা সাধারণত হচ্ছে তোমার এখানে দেখো, এখানে তো কলামই হয়েছে মাত্র 4টা, হ্যাঁ, এটা না করলে মাত্র 3টা কলাম, দেখতে অনেক ছোটো ছোটো লাগে। তো তুমি ডাইরেক্ট করে দিলে সমস্যা নাই, বাট আমি বলবো অশ্রেণীকৃত ক্ষেত্রে না করতে। একটু পরে শ্রেণীকৃত যখন করব তখন আমি করে দিব। কেন? কারণ শ্রেণীকৃত ক্ষেত্রে সাইডে গড় অনেক বেশি হয়ে যায়, তো গড় কমানোর জন্য আমি সরাসরি করে দিব, বাট এখানে না করাটা উত্তম, আর করে দিলেও কোনো সমস্যা নাই। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা? সিম্পল কথা, আমাকে যেগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে XI এর মান, সবগুলোকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করে অ্যাভারেজ বের করলাম, প্রত্যেকটার সাথে অ্যাভারেজের ব্যবধান 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 করে ফেললাম। এরপর হচ্ছে তার পরম মান বের করলাম। এরকম ব্যবধান যতগুলো আছে সবগুলোকে যোগ করে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করলে এই যে ফর্মুলা আছে, ফর্মুলায় বসাইলে আমার আনসার মিলে যাবে। এন এর মান আমরা জানি, এটার মান হচ্ছে এই 60 থেকে বের হইলো। এবার যদি তোমাকে এটা যদি বলতো গড় হতে নির্ণীত না বলে যদি বলতো মধ্যমা থেকে নির্ণীত, তখন তুমি এখানে গড় বের না করে মধ্যমা বের করতা। মধ্যমা বের করার পর মধ্যমার সাথে সবার ব্যবধান পরমান যোগ শেষ। যদি তোমাকে বলতো প্রচুরক হতে নির্ণীত, তখন তুমি এখানে প্রচুরক বের করতা, প্রচুরক বের করে প্রচুরকের সাথে সবার ব্যবধান দেন করে ফেলতা। মানে গড়, গড় বললে গড়, গড় হতে বললে গড় বের করবা, মধ্যমা হতে বললে মধ্যমা বের করবা, প্রচুরক হতে বললে প্রচুরক বের করবা। প্রচুরক বের করে আমাদের এই যে এগুলোর জন্য আবার কিছু নিয়মকানুন আছে, শ্রেণীকৃতর ক্ষেত্রে যেমন ক্রমযোজিত সংখ্যা বের করতে হয়, আরও একটু কাহিনী আছে যেগুলো তোমরা 9 10 করে আসছো। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো ট্যালি, আমাদের ট্যালি করার জন্য ট্যালি এখানে করা লাগে না, 9 10 করতে এখানে কোনো ট্যালি করার কোনো প্রয়োজন নাই। এত কি একবারে সিম্পল জিনিস, ইকুয়েশন বসিয়ে দিবে, আনসার মিলে যাবে, কোনো সমস্যা নেই। এবার আসো আমরা একটা শ্রেণীকৃতর ম্যাথ করি, একটা শ্রেণীকৃতর ম্যাথ করি হুবহু সেম, তবে এবার হচ্ছে ম্যাথটা শ্রেণীকৃত। আমি দুইটাই করাই দিই, তাহলে হবে কি এই দুইটা ম্যাথ দিয়ে তুমি তোমার পুরো অধ্যায় শেষ হয়ে যাবে ধরতে গেলে। প্রশ্ন বলা হলো নিম্নলিখিত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করো। উপাত্তটা দেওয়া আছে এরকম, আমি এটা ছোট করে আঁকি, হ্যাঁ, না হয় এ হবে না। শ্রেণী ব্যক্তি এটা হচ্ছে প্রশ্ন, হ্যাঁ, আর এখানে হচ্ছে গণসংখ্যা। তো দেওয়া আছে হচ্ছে তোমার 200 থেকে 900 পর্যন্ত, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900, আর এদিকে আছে 7, 8, 10, 24, 36, 18, 12, শেষ। এটাই।
ওকে, এটা হচ্ছে তোমার গড় ব্যবধান বের করতে বলছে শ্রেণীকৃতর ক্ষেত্রে। এই যে শ্রেণী দেওয়া আছে, দেখো শ্রেণীকৃতর ক্ষেত্রে কয়েকটা কথা। প্রথম কথা হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন এক্স বার ইকুয়ালস টু আমরা বলতে পারি 1/N সামেশন অফ এফ আই একটা এক্সট্রা করে আসবে এক্স আই মাইনাস এক্স বার বাই। প্রথম কথা, এই এনটা কোত্থেকে পাবো? এই এনটা পাবো হচ্ছে সামেশন অফ এফ আই থেকে। এর মানে এন এর আগে এফ জানা থাকা লাগবে। ভাইয়া এক্স আই মাইনাস এক্স বার এটা পাওয়ার জন্য এক্স আই জানা লাগবে না? এক্স আইটা কি এখানে দেওয়া আছে? না, এখানে গণসংখ্যা যেটা দেওয়া আছে গণসংখ্যাটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি এফ। তাহলে এক্স আই কোত্থেকে পাবো? এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান, এই শ্রেণী মধ্যমান বা আমরা বলতে পারি শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু এটাই হচ্ছে আমাদের এক্স আই। এটা হচ্ছে আমাদের কি এক্স আই। এবার আসো, আমার কথা হচ্ছে করলা, এবার হচ্ছে তুমি এখানে অ্যাভারেজ বের করবা গড় এক্স বার। এই এক্স বার বের করার ফর্মুলা কি? আমরা জানি এক্স বার বের করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই আমাদের এন। এটা হচ্ছে এক্স বার বের করার ফর্মুলা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, সিম্পল কথা হচ্ছে তোমরা এখানে ঘর করার মধ্যে অনেকে ঝামেলা করো, ভাই আমরা এখানে যে কলাম করব কয়টা কলাম করব আর কোনটার পর কোনটা করব, একটু খেয়াল করো। আমি এখানে কয়েকটা করে দেখাই। প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি সিম্পল চিন্তা করো, তোমার তো এটা লাগবে তাই তো? হ্যাঁ, এটা লাগলে এখানে তোমার এক্স আই লাগবে তাই না? এক্স আই মানে কি? শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু কোত্থেকে পাবা? ভাই শ্রেণী মধ্যবিন্দু এই যে দেওয়া আছে যেখানে, সেখান থেকে পাবো। তাহলে আমার এই শ্রেণী ব্যক্তি আছে না, শ্রেণী ব্যক্তি আছে, এই শ্রেণী ব্যক্তি আছে আর গণসংখ্যা আছে এফ। ওকে, এই দুইটা আমার দেওয়া আছে। এবার তোমাকে শ্রেণী মধ্যবিন্দু এক্স আই বের করে নিতে হবে। কোত্থেকে বের করবা? শ্রেণী ব্যক্তি থেকে। এই শ্রেণী ব্যক্তি যারা 200 থেকে 300, এই 200 থেকে 300 হলে এখান থেকে আমরা বলতে পারি তার মধ্যবিন্দু হচ্ছে 250। তাহলে আমাদের যেমন এটা হচ্ছে 200 থেকে 300, তার মধ্যবিন্দু হচ্ছে আমার 250। মধ্যবিন্দু বের করলাম, এটা হচ্ছে এক্স আই। ওকে ভাই, আমার এক্স আই বের করা হয়ে গেছে। এক্স আই বের করা যদি হয়ে যায়, সবার এক্স আই বের করা হয়ে গেছে। দেখো সবার এক্স আই যদি বের করা হয়ে যায়, এটা হচ্ছে অশ্রেণীকৃতর মতো হয়ে গেছে প্রায়। এক্স আই এর সাথে এক্স বারের ব্যবধান লাগবে না, তাহলে তোমার এক্স বার লাগবে না। ওকে, এই এক্স বার যদি বের করতে হয় তার জন্য কিন্তু তোমার সামেশন অফ এফ আই এক্স আই এর প্রয়োজন হয়। যেহেতু এফ জেনে গেছো, এই এফটাকে সামেশন করলে কিন্তু এন বের হয়ে যাবে। ভালো কথা, এফটাকে সামেশন করলে এন বের হয়ে যাবে, এন নিয়ে টেনশন নাই। কিন্তু এফ আই এক্স আই লাগবে না? জি ভাইয়া, ওই কারণে আপনাকে গড় বের করার আগে এফ আই এক্স আই বের করে নিতে হবে। এফ আই এক্স আই সবগুলোকে যোগ করলে সামেশন অফ এফ আই এক্স আই পাবেন। এই সামেশন অফ এফ আই এক্স আই কে এন দ্বারা ভাগ করলে আপনি এখান থেকে গড় পাবেন। এটা হচ্ছে গড় বের করার কাহিনী। তাহলে দেখো, গড় বের করার আগে তোমাকে সামেশন অফ এফ আই এক্স আই বের করে নিতে হবে। সামেশন অফ এফ আই এক্স আই বের করতে হলে এফ আই কিন্তু তোমার দেওয়া আছে, এক্স আই তোমার বের করে নিতে হবে। এক্স আইটা মধ্যবিন্দু তুমি বের করে নিলা, দেন হচ্ছে এফ আই এক্স আই বের করলা, দেন গড় বের করলা। এবার গড় যখন বের করা শেষ, এখানে তো অলরেডি এক্স আই বের করা আছে, এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বারের পরমান ডাইরেক্ট করে ফেলো, যেহেতু এখানে অনেকগুলো গড় হয়ে যাচ্ছে, পরমান করলা। এটা করলে তুমি এই অংশটা পেয়ে গেলা। তাকে আবার এফ আই দ্বারা গুণ করতে হবে, তাহলে এটাকে আবার এফ আই দ্বারা গুণ করো, এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার করলা। এবার হচ্ছে এরকম যতগুলো পাইছো সবার সামেশন বের করো। এই সামেশনটা বের করলে এই অংশটা পাবা, তাকে বড় হাতের এন দ্বারা ভাগ করলে আনসারটা পেয়ে যাবা। এবার আসো, আমি আবার বলি, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখন আমার কথা হচ্ছে এখানে যে এক্স আই কোত্থেকে পাবো? শ্রেণী মধ্যবিন্দু। তাহলে আমার এই দুইটা তো দেওয়া আছে, শ্রেণী মধ্যবিন্দু বের করলাম। এখন অনেকে এটা বের করতে যায়, এটা বের করতে গেলে তো তোমার এক্স বার লাগবে। এক্স বার কোত্থেকে পাবা?
শ্রেণীকৃতর ক্ষেত্রে এক্স বার বের করার ফর্মুলা এটা সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন। তাহলে তোমার এফ আই এক্স আই লাগবে না, তো তোমার তো এফ আই এক্স আই নাই, কিন্তু তোমার এফ আইও আছে, তোমার এফ আইও আছে, তোমার কাছে আবার এক্স আইও আছে, কিন্তু এফ আই এক্স আই নাই। তাহলে এই এফ আই এবং এক্স আই এই দুটোকে গুণ করে আগে এফ আই এক্স আই বের করে নিব। এফ আই এক্স আই যদি বের করি তাহলে তাদেরকে যোগ করলে তো সামেশন অফ এফ আই এক্স আই পেয়ে যাচ্ছি, তাকে আমি একটু এন দ্বারা ভাগ করব, এন দ্বারা ভাগ করলে এক্স বার পেয়ে যাব। এই আমার টার্গেট ছিল এই এক্স বার বের করা, এক্স বার বের করা হয়ে গেছে, বাকিটা অটোমেটিক মিলে যাবে। এক্স বারের সাথে এক্স আই এর ব্যবধান, এই এক্স আই এখানে আছে, এক্স বার এখানে আছে, ব্যবধান 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 বের করো, তার সাথে এফ আই দ্বারা গুণ করো, এফ আই দ্বারা গুণ করো, করার পর তার সামেশনটাকে এন দ্বারা ভাগ করো, আনসার পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই, আমরা এই ম্যাথটা করাই দিই। আমি জাস্ট কেন গড়গুলো করবো সেগুলো বোঝাচ্ছি। তোমরা অনেকে এখানে হচ্ছে ঘর করতে জানো না, বা কিসের পর কী করবা খুবই ঝামেলায় পড়ে যাও। তো আমি বলি হচ্ছে প্রথমে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে, তো তুমি পাশাপাশি করিও না, তুমি সবসময় লম্বালম্বি ব্যবহার করবা, পাশাপাশি করলে ঝামেলায় পড়ে যাবে ক্যালকুলেশনে, মানে দেখতে একটু বিদঘুটে মনে হবে, তখন তোমার কাছে কঠিন মনে হবে। তাহলে প্রথম হচ্ছে শ্রেণী ব্যক্তি, ভাই দেখি শ্রেণী ব্যক্তি এটা আমার জানা আছে। এখানে গড় কয়টা আছে? 1 2 3 4 5 6 7, তাই না? 1 2 3 4 5 6 7, তাহলে এটা তো হেডলাইন, এরপর 7টা গড় করতে হবে। 1 2 3 4 5 6 7টা গড় করলাম। শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। মাথায় রাখবো গণসংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ আই দ্বারা, এফ আই দ্বারা। প্রথমটাকে বলে F1 F2 F3, এই জন্য বলা হয় এফ আই। এরপর আসি ভাইয়া শ্রেণী ব্যক্তি যেহেতু দেওয়া আছে সেখান থেকে এক্স আই বের করতে হবে। এক্স আইকে বলি শ্রেণী মধ্যবিন্দু, এক্স আইকে কি বলি? শ্রেণী মধ্যবিন্দু। তোমাকে কিন্তু লিখতে হবে, শ্রেণী মধ্যবিন্দুটা লিখবা, লিখার পর নিচে লিখে দিবা এটা হচ্ছে এক্স আই। ওকে ওকে, এবার কথা হচ্ছে ভাইয়া আমার এভারেজ গড় লাগবে। এভারেজের জন্য কিন্তু তোমার এফ আই এক্স আই লাগে। তাহলে তোমার এখান থেকে এফ আইও জানা আছে, এক্স আইও জানা আছে, এখান থেকে তুমি এফ আই এক্স আই বের করবা। ওকে, এফ আই এক্স আইকে তো সাইডে যোগ করা যাবে। এফ আই এক্স আই বের করা হয়ে গেলে এভারেজ বের করা যাবে, গড়, গড় বের করা যাবে। আমরা মুছে ফেলি এখানে ভিতরে, কারণ গড়ের জন্য তো আমার গড় একটাই লাগে, গড়ের জন্য গড় একটাই লাগে। তোমরা পরীক্ষা খাতা আঁকার সময় এটা খেয়াল রাখিও, অনেকে ভুলে ডাইরেক্টটাই না দেয়, পরে ঝামেলায় পড়ে যায়। ওই জন্য পেন্সিল দিয়ে আঁকাটা বেটার, মানে বক্সগুলো পেন্সিল দিয়ে করবা, লিখাগুলো কলম দিয়ে লিখতে পারো, অথবা সব কিছু পেন্সিল দিয়ে করতে পারো। তবে আমাদের বক্সগুলো পেন্সিল দিয়ে করে, লিখাগুলো কলম দিয়ে লেখাটা বেটার, স্পষ্ট হয়। তো আমাদের এক্স বার করলাম, এরপর হচ্ছে তোমার এক্স বার যখন বের হয়ে যাবে না, এখান থেকে তোমাকে এক্স আই মাইনাস এক্স বার তার পরমান করতে হবে। এখানে এবার ডাইরেক্ট পরমান করে দিব, কারণ অনেকগুলো গড় হয়ে গেছে। এরপর হচ্ছে তোমার এফ আই এক্স আই মাইনাস এক্স বার বের করব। ওকে, এই এতটুকু করলে আমাদের শেষ। এবার দেখো আমার দেওয়া আছে 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900। এদিকে আমার দেওয়া আছে এই রেঞ্জে আছে 12টা, এখানে 18টা, এখানে 36টা, এখানে 24টা, 10টা, 8টা, 7টা। যতগুলা গণসংখ্যা আছে সবগুলোকে যোগ করলে বড় হাতের এন পাওয়া যাবে। বড় হাতের এন মানে হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। এদেরকে যোগ করো, যোগ করলে আনসার যেটা পাবা, আমি এখানে দেখে দেখে বসাচ্ছি, কারণ আমার তো এখন হাতে ক্যালকুলেটার নেই বা ক্যালকুলেটার ইউজ করা পসিবল না। 115, ওই জন্য আমি উদাহরণের ম্যাথ করাচ্ছি। এন এর মান হচ্ছে 115। তাহলে আমাদের সবার যোগফল বের হয়ে গেছে। এবার আসি শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু মানে কি? শ্রেণী ব্যক্তি যেটা আছে সেখান থেকে মধ্যবিন্দু বের করবা। তো তোমরা তো শ্রেণী মধ্যবিন্দু আশা করি বের করতেই জানো যে আমাদের 200 আছে, 200 থেকে 300। তাহলে তোমরা কি করবা? 200 প্লাস
300 ডিভাইড বাই 2, তাহলে কত বের হয় 500, সরি 500 ডিভাইড বাই 2 এর মানে হচ্ছে 250। এটা হচ্ছে আমাদের এর ব্যাপ্তি। তাহলে 250 এখানে পাবো 350, 450, 550, 650, 750, 850। শেষ। শ্রেণী মধ্যবিন্দু xi বের করা শেষ। এবার কি বের করব? fi xi। হাতে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে গুণ করো একবার সোজা, গুণ 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 গুণ, সবাইকে গুণ করলে তুমি যেটা পাবা আমি দেখে দেখে বলে দিই, এখানে পাবা হচ্ছে 3000, এখানে পাবা হচ্ছে 6300, এখানে 1,16,200, এখানে 13,200, 6,500, 6,000, 5,950। আর এদেরকে যদি আমি যোগ করি এটাকে আমরা বলি সামেশন অফ fi xi, এটার মান আসবে 57,150। তাহলে আমরা fi xi বের করলাম, সবগুলোকে যোগ করে পেলাম 57,150 পেলাম। এবার আসে x বার মানে হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের n। এবার সামেশন অফ fi xi এর মান কত আসলো? 57,150। আর বড় হাতের n মান হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি, এই যে সামেশন অফ ফ্রিকোয়েন্সি বড় হাতের n হচ্ছে 115। ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আমরা 496.9565। এবার হচ্ছে তোমার কাজ কি? এবার হচ্ছে তুমি তো x বারের মান পেয়ে গেছো, আর এইদিকে xi এর মান জানো, এটা থেকে এটা বিয়োগ করো, তার ধনাত্মক মানটা নিবে, ডাইরেক্ট পুরো মান ব্যবহার করতেছি, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা 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 এবার সবগুলো করো। করার পর তুমি যা পাবা 246.9565, 146.9565, 46.9565, তারপর হচ্ছে 53.0435, 153.0435, 253.0435, 353.0435। এবার হচ্ছে তুমি সবগুলার ব্যবধান পেয়ে গেছো। এই ব্যবধান যেটা পাইছো তাকে কি দ্বারা গুণ করবে? fi। এই যে fi 12 দ্বারা এটাকে গুণ করো, 18 দ্বারা এটাকে গুণ করো, 37 দ্বারা এটাকে গুণ করো, এবার করতে থাকো। এবার করতে করতে তুমি আনসার পাবা হচ্ছে 2963.478, 2645.217, 1690.434, 1273.044, 1530.435, 2024.348, 2471.305। এবার তুমি এদেরকে যোগ করে দাও, সামেশন অফ fi xi মাইনাস x বার। করার পর তুমি আনসার পাবা হচ্ছে 14,598.201। তাহলে তোমার এটা বের করা শেষ। এবার ডাইরেক্ট ফর্মুলা, মিন ডেভিয়েশন x বার ইকুয়ালস টু আমরা কি জানি 1 বাই বড় হাতের n সামেশন অফ fi xi মাইনাস x বার। তাহলে 1 বাই n এর মান কত? বড় হাতের n এর মান হচ্ছে 115, আর ওইটার মান হচ্ছে 14,598.261। এখান থেকে ক্যালকুলেশন করার পর আনসার আসবে 126.9414। এটা হচ্ছে গড় ব্যবধান। তাহলে এবার যদি বলা হয় গড় ব্যবধানাঙ্ক, তাহলে তোমরা কি করবা? এই যে গড় ব্যবধানাঙ্ক কিভাবে বের করবা? ভাই গড় ব্যবধানাঙ্ক মানে হচ্ছে যেটা পাইছি তাকে আমরা কার সাপেক্ষে করছি? আমরা গড়ের সাপেক্ষে করছি, গড় দ্বারা ভাগ করবা। তাহলে আমরা পাইছি কত? 126.9414, তাকে আমরা এটা দ্বারা ভাগ করবো না, 9565 ইন্টু 100% ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবো। শেষ। এটা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানও বের করলাম, গড় ব্যবধানাঙ্কও বের করলাম। এই বলো এটা বুঝছি কিনা? পরীক্ষায় এই ধরনের ম্যাথগুলো করার সময় একটু সেন্সিটিভলি করতে হবে, মানে ক্যালকুলেটরের প্রপার ইউজ করতে হবে। ক্যালকুলেটর মানে অনেকেই যে কাজটা করে প্রথম মাঝখানে এক জায়গায় ভুল করা মানে পুরো ম্যাথে ভুল হয়ে যাবে। আর এই ধরনের ম্যাথগুলোতে একবার ভুল হইলে এটা শুধরানো সো মাচ টাফ।
কারণ এক জায়গায় ভুল করবো, পুরো ম্যাথে সব জায়গায় ভুল হয়ে গেছে। ওই কারণে ক্যালকুলেশন একটু স্মুথলি করবো, মানে এমনভাবে করবো যাতে করে একবার ক্যালকুলেশন করার পর মিলে যায়, দ্বিতীয়বার আর দেখতে না হয়। একটু ক্লিয়ার কিনা বলো। এবার আসি, গড় ব্যবধান শেষ, এবার আসো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক পড়াবো, দুটো জিনিস, একটা হচ্ছে পরিমিত ব্যবধান, একটা হচ্ছে ভেদাঙ্ক। আসলে আমাদের সেম কথা বলবো না, একটাকে বর্গ করলে আর একটা পাওয়া যায়। ওইখানে একটা বের করছো তো, এটাকে জাস্ট বর্গ করবা, আর একটা পাওয়া হয়ে গেছে। ওই কারণে হচ্ছে আমরা বলি দুইটা একসাথে, তবে পরীক্ষায় তোমাকে যেটা বলে সেটাই বের করতে হবে, আমি বুঝিয়ে দিব। এটা হচ্ছে এতক্ষণ যা করাইছি তা বুঝলে শুধু সূত্র জানলে কাজ হয়ে যায়। তো আমাদের দেখি আমরা এটা কাজ করি, আমরা পরিমিত ব্যবধানের কনসেপ্টটা দেখি একটু। পরিমিত ব্যবধানের কনসেপ্টটা কি দেখো, আমাদের পরিমিত ব্যবধান এখানে আবার আগের মতো তিনটা নেই, এখানে একটাই। তাহলে আমাদের পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান ইংলিশে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আমাদের পরিমিত ব্যবধান, বা এটাকে আমরা আদর্শ বিচ্যুতিও বলতে পারি, আদর্শ বিচ্যুতিও বলতে পারি। তো এটাকে ইংলিশে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এর মানে আমরা বলতে পারি হচ্ছে এটাকে প্রকাশ করা হয় এস ডি দ্বারা। এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, ডেভিয়েশন মানে হচ্ছে ডি। অথবা এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? সিগমা। সিগমা আমরা পরিমিত ব্যবধানকে অ্যাকচুয়ালি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, আবার অনেকে এসডি দ্বারা প্রকাশ করে। এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে সিগমা। এটা হুবহু আগের মতো, এটা হুবহু আগের মতো। পার্থক্যটা কোন জায়গায় একটু খেয়াল করে দেখো, পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করে দেখো। আমরা আসি, দুইটা বক্স করি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব অশ্রেণীকৃতর ক্ষেত্রে। আমরা সবসময় শিখবো অশ্রেণীকৃততা, আর শ্রেণীকৃত সেখান থেকে ওই এফআই দ্বারা গুণ করলে শ্রেণীকৃতটা পেয়ে যাই। দেখো হুবহু আগের মতো। তোমরা প্রথমে যে কাজটা করবা, আমাদের পরিমিত ব্যবধান সবসময় গড় থেকেই বের করতে হয়। তুমি প্রথমে গড়ের ব্যবধান করবা, এক্স আই মাইনাস এক্স বার। খেয়াল করে দেখো হুবহু আগের মতো। পার্থক্য হচ্ছে আগের বার পরম মান দিছিল না, এবার দিবে হচ্ছে বর্গ। আরে ভাই পরম মান দিলে ধনাত্মক হয়, বর্গ দিলেও তো লিটারেলি আমার ঋণাত্মক ধনাত্মক হয়ে যায়, এখানে আর এক্সট্রা করে পরম মান দেওয়ার কোনো দরকার নাই। এর মানে এবার হচ্ছে ব্যবধানের যে বর্গ, ওই বর্গগুলোকে যোগ করতেছি। তাহলে আমার মনে করো এখানে অনেকগুলো এক্স আই আছে, তাহলে আমার মনে করো এখানে এক্স আই আছে, এখানে এক্স বার আছে। তো আমরা যে কাজটা করতেছি, এক্স আই এর সাথে এক্স আই এর ব্যবধান বের করে তার বর্গ করলাম। এরকম যতগুলা বর্গ পাইছি তাকে যদি টোটাল সংখ্যা দ্বারা ভাগ করে দিই, টোটাল সংখ্যা দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? অ্যাভারেজটা পাবো। এটা তো বর্গ, এই বর্গকে যদি জেনারেল ফর্মেটে আনতে হয় আবার রুট করতে হয়, শেষ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে সিগমা এর ফর্মুলা। তোমরা এনটা এভাবে দিলেও পারো, আবার কেউ যদি চাও যে না ভাই আমাদের এভাবে দিতে ভয়ঙ্কর লাগতেছে, আমরা এনটাকে এভাবে পাশে দিই, 1/n আকারে দিলাম, আর এটাকে আমরা রুট করে দিলাম, শেষ। এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা, যাকে আমরা বলি পরিমিত ব্যবধান, যাকে বলি পরিমিত ব্যবধান। মনে থাকবে কিনা ফর্মুলা দেখছো? অর্থাৎ এক কথায় আগের বার গড়ের সাথে ব্যবধান করছিলাম, এরপর সংখ্যা দ্বারা ভাগ করছি। এবার হচ্ছে গড়ের সাথে ব্যবধান করি, তাকে বর্গ করছি, বর্গ করে সংখ্যা দ্বারা ভাগ করছি। যেহেতু বর্গ করছি আবার রুট করে দিছি, মানে স্কোয়ার করার পর তাকে আবার কি করে দিছি? রুট করে দিছি।
তাহলে আমরা আগের জায়গায় রিটার্ন গেছি, এটা অন্যভাবে রিটার্ন গেছি, এটাকে আমরা বলি হচ্ছে পরিমিত ব্যবধান, এটাকে আমরা বলি কি পরিমিত ব্যবধান। তাহলে কোনো একটা জিনিসের গড়ের সাথে যে ব্যবধান, ওই ব্যবধানের বর্গের যে সমষ্টি, ওই সমষ্টিকে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করে তাকে যদি রুট করা হয়, সেটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। এবার আসো ভাইয়া, একটু আগেই তোমাকে বলছি অশ্রেণীকৃতটা শ্রেণীকৃতর মতো ডাইরেক্ট লিখে ফেলবা, সিগমা ইকুয়ালস টু রুট ওভার 1/n সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কোয়ার। মনে রাখার টেকনিক আর কি, মনে রাখার টেকনিক। তো আমরা বলছিলাম কি, জাস্ট একটা কথাই ভাইয়া, ছোট হাতের এনটাকে বড় হাতের এন দিয়ে দিবা আর সামেশনের পাশে একটা এফআই লিখে দিবা, শেষ, ফর্মুলা হয়ে গেছে, ফর্মুলা হয়ে গেছে, ফর্মুলা হয়ে গেছে। এটা বুঝছি কি না, আমরা প্রত্যেকটার ব্যবধানের সাথে বর্গ করব, বর্গ করে আমরা সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এটা পেয়ে যাব। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা বলো। এটা বুঝছি কিনা? ওকে, এই সূত্রটাকে চাইলে আবার অন্যভাবে লেখা যায়, মানে গাণিতিকভাবে একটু অন্যভাবে লেখা যায়। সেটা হচ্ছে এরকম, সিগমা ইকুয়ালস টু আমরা রুট ওভার দিব, এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ xi হোল স্কোয়ার 1/n, ঠিক আছে, মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এভাবেও আমাদের এটাকে লেখা যায়, চাইলে আমরা এভাবেও লিখতে পারি, চাইলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, চাইলে আমরা এটাকে এভাবেও লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। অর্থাৎ তোমরা চাইলে সূত্রটাকে এভাবে লিখতে পারো, সেটা হচ্ছে 1/n সামেশন অফ xi স্কোয়ার মাইনাস এক্স বার হোল স্কোয়ার। অর্থাৎ তুমি যদি এই সূত্র দিয়ে যদি তুমি ম্যাথটা করো তাও মিলবে, এটা দিয়ে করলে তাও মিলবে, অর্থাৎ এটা আর এটা সেম কথা। আমরা একটু পরে প্রমাণ করে দিব এটা আর এটা সেম কথা, তুমি এটা দিয়ে করলেও মিলবে, এটা দিয়ে করলেও মিলবে। তাহলে তুমি এটা দিয়ে করতে হলে কী করতে হবে? সিম্পল ভাইয়া, প্রথমে আমরা xi আমার দেওয়া আছে, x বার বের করব, xi এর সাথে x বারের ব্যবধান বের করব, তাকে বর্গ করব, এরকম সবাইকে যোগ করে যে মানটা পাইলাম তাকে n দ্বারা ভাগ করে রুট করে দিলে আনসার পেয়ে যাবা। আর এই ক্ষেত্রে হচ্ছে কি ভাই, xi যারা আছে তাদেরকে ডাইরেক্ট বর্গ করে ফেলবো, তাদেরকে বর্গ করে তাদের সামেশন নিব, আর এদিকে x বার বের করলে কাজ হয়ে গেছে, মানে আরও সোজা না? মানে এটা না লিখে যদি এটা লিখো তাহলে ক্যালকুলেশন করা মোস্ট ইজি না? যে ভাই মোস্ট ইজি, ওই কারণে আমরা এটা করাটাকে ভালো মনে করি। আর এটা যখন এখানে যাবে তখন কি হবে? সিম্পল দেখো, সিগমা ইকুয়ালস টু 1/n সামেশন অফ xi স্কোয়ার মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো আমরা বলছিলাম সামেশনের সাথে একটা এফআই দিব, এই যে সামেশন তার সাথে একটা এফআই দিলাম আর এনকে বড় হাতের এন লিখলাম, শেষ, কাজ শেষ। অর্থাৎ এই সূত্রটাকে চাইলে এভাবে লেখা যায়, এই সূত্রটাকে চাইলে এভাবে লেখা যায়। তুমি এটা দিয়েও ম্যাথ করতে পারবে, এটা দিয়ে ম্যাথ করতে পারবে, সেম আনসার আসবে, সেম আনসার আসবে, আবারও বলতে সেম আনসার আসবে। তাহলে এটা হচ্ছে কি পরিমিত ব্যবধান বের করার কনসেপ্ট, এটা হচ্ছে কি পরিমিত ব্যবধান বের করার কনসেপ্ট। আমরা এই স্টাইলে পরিমিত ব্যবধান বের করতে পারি, পরিমিত ব্যবধান বের করতে পারি। এবার একটু ভালো করে খেয়াল করো, এবার একটু ভালো করে খেয়াল করো, পরীক্ষায় আসবে পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক, যে কোনো একটা পরীক্ষা আসবে 100% কনফার্ম, ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। আচ্ছা, তার আগে আমরা এটা বলি, আমাদের পরিমিত ব্যবধান বের করছি না, এবার আমাদের বের করতে হবে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক মানে কি? ওই পরিমিত ব্যবধানের আপেক্ষিক রূপ। তাহলে পরিমিত ব্যবধান যেটা পাইছি আমরা এভারেজের সাপেক্ষে বের করতেছি না, তাকে গড় দ্বারা ভাগ করব, ইন্টু 100 দিলে আমরা বিভেদাঙ্কটা পেয়ে যাব। তাহলে বিভেদাঙ্ক কি পাচ্ছি আমরা? সিগমাকে এক্স বার দ্বারা ভাগ করে 100% দিলে বিভেদাঙ্ক পেয়ে যাচ্ছে। অর্থাৎ পরিমিত ব্যবধান বের করলে বিভেদাঙ্ক বের করা সম্ভব। এটা তো হুবহু আগের মতো। এখন আসি
আমাদের ভেদাঙ্ক জিনিসটা কি? ভেদাঙ্ক ভেদাঙ্ককে প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার দ্বারা, ভেরিয়েন্স। কিচ্ছু করবো না, হুবহু ফর্মুলা। এটা হচ্ছে বেদাঙ্ক বের করার কনসেপ্ট। বেদাঙ্ককে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। শেষ, বেদাঙ্ক হয়ে গেছে, বেদাঙ্ক হয়ে গেছে, বেদাঙ্ক হয়ে গেছে। এর মানে পরিমিত ব্যবধানকে বর্গ করলে ভেদাঙ্ক পাওয়া যায়। একইভাবে উল্টাভাবে বলা যায় বেদাঙ্ককে রুট করলে পরিমিত ব্যবধান পাওয়া যায়। তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, পরীক্ষায় ভেদাঙ্ক আসুক, পরিমিত ব্যবধান আসুক, বিভেদাঙ্ক আসুক, সবগুলো সেম ক্যাটাগরি, সবগুলা সেম ক্যাটাগরি, সবগুলা সেম ক্যাটাগরি। বলো পারবো কি না? এবার আসো, আমাদের এটাকে সাধারণত আমরা বলি তাত্ত্বিক সূত্র, আর এটাকে আমরা বলি গাণিতিক সূত্র। অর্থাৎ ম্যাথ করার সময় ম্যাক্সিমাম টাইমস আমরা এটা ব্যবহার করি। তোমার যেটা ইচ্ছে ব্যবহার করো, কোনো সমস্যা নেই। তুমি এটা দিয়েও ম্যাথ করতে পারবা, এটা দিয়েও ম্যাথ করতে পারবা। যেটা ইচ্ছে ওইটা দিয়ে ম্যাথ করো, আনসার মিলবে। যেটা ইচ্ছে ওইটা দিয়ে ম্যাথ করো, আনসার মিলবে। তাহলে আমি তোমাদেরকে দেখাই, যেমন ফর এক্সাম্পল ভাই আমি এটা করব অশ্রেণীকৃতর ক্ষেত্রে, আমি এটা দিয়ে আর ম্যাথ করাবো না, আমি এটা করব। কীভাবে করব? সিম্পল ভাই, আমার প্রথম কথা অশ্রেণীকৃত না, তাহলে এক্স আই আমার দেওয়া আছে, আমি জাস্ট দেখাচ্ছি ঘরগুলা। এক্স আই আমার দেওয়া আছে, আমাকে কী বের করতে হবে? এক্স বার। এতটুকু পর্যন্ত আগের কাজ। এক্স বার বের করার জন্য সিম্পল ভাইয়া, আমাদের এখানে সামেশন অফ এক্স আই লাগে, আর টোটাল সংখ্যা এন তো আমার দেওয়া থাকে, তাই না? হ্যাঁ, এন আমার দেওয়া থাকে। এখান থেকে এক্স বার আমরা বের করে নিতে পারবো। ওকে, এবার হচ্ছে ভাইয়া এক্স আইও জানি, এক্স বারও জানি, আমার লাগবে এক্স আই মাইনাস এক্স বার। তাহলে এক্স আই মাইনাস এক্স বারের একটা ঘর করবা। করার পর তুমি তো এটা বের করবে না, তুমি করবা হচ্ছে তার বর্গ। তাহলে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এতটুকু করে সামেশন করার পর এটা আমার আনসার, মানে এটা হচ্ছে সামেশন অফ এটার মান। এবার যদি তোমাকে বলা হয় ভেদাঙ্ক, তাহলে তুমি এটাকে এন দ্বারা ভাগ করবা। আর যদি তোমাকে বলা হয় পরিমিত ব্যবধান, এটাকে এন দ্বারা ভাগ করে তাকে আবার রুট করবা। শেষ, ম্যাথ মিলে গেছে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবার আসো ভাইয়া, যদি আমি এই সূত্র দিয়ে করব না, আমি করব হচ্ছে এই সূত্র দিয়ে। এন এর মান দেওয়াই আছে, তাহলে আমার এখানে এক্স আই স্কোয়ার লাগবে না? এক্স আই আছে, এখান থেকে এক্স আই স্কোয়ার করবো। সবাইকে স্কোয়ার করে সামেশন বের করা যায়, এক্স আই স্কোয়ার। এক্স বার লাগবে, এক্স বার। এক্স বার কীভাবে বের করতে আমরা সবাই জানি, সামেশন অফ এক্স আই বের করা আছে, সংখ্যা দ্বারা ভাগ করলে পেয়ে যাব। তাহলে এখানে এই মানটা আছে, এটার মান, তাকে এন দ্বারা ভাগ করব, মাইনাস এক্স বারের মানটা জানি, তাকে বর্গ করব। বর্গ করে আমাদের বর্গ করলে আমরা বেদাঙ্ক পেয়ে যাব, রুট করলে আমরা পরিমিত ব্যবধান পাবো। এবার আসো ভাইয়া শ্রেণীকৃত। শ্রেণীকৃত তাহলে ভাইয়া আবার আগের মতো ভাইয়া শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে, শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। শ্রেণী ব্যক্তি থেকে আমরা এক্স আই বের করে নিব। ওকে, এবার আসেন ভাইয়া এটার জন্য আমার এই এক্স বার তো লাগবে। এক্স বারের জন্য আমার ভাইয়া এখান থেকে এফ আই এক্স আই বের করা লাগবে। বের করলাম ভাইয়া এফ আই এক্স আই বের করার পর আমার তো এক্স বার বের করা লাগবে। এক্স বার বের করলাম। এক্স বার বের করার ফর্মুলা কিন্তু জানি, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন। এন মানে হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি। ওকে ভাইয়া, এবার আমাকে এক্স আই থেকে এক্স বার বিয়োগ করতে হবে। এক্স আই মাইনাস এক্স বার বিয়োগ করবো, পারলে ডাইরেক্ট স্কোয়ার সহ করে দাও। শ্রেণীকৃতর ক্ষেত্রে যেহেতু বেশি লম্বা হয়ে যায়, আমরা ডাইরেক্ট বর্গ করে দিব। এটা পেয়ে গেলাম। এটা পাওয়ার পর তাকে এফ আই দ্বারা গুণ করো, তাহলে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার। শেষ। এবার সামেশন যেটা পাবা, এটাকে এন দ্বারা ভাগ করলে তুমি ভেদাঙ্ক পেয়ে যাচ্ছ, তাকে রুট করলে পরিমিত ব্যবধান পেয়ে যাচ্ছ। তোমার ইচ্ছে হলো ভাইয়া আমি এটা করব না, আমি অন্যটা করব। কোনটা করব? এটা করব। তাও তুমি এটাও করতে পারবা। ওইটা করার নিয়ম কি? এই যে আবার আগের মতো এফ আই দেওয়া আছে, এক্স আই তুমি বের করলা। তোমার লাগবে হচ্ছে এফ আই এক্স আই লাগবে, কিন্তু এখানে দেখো এফ আই এক্স আই স্কোয়ার লাগবে, আর এখানে তো এক্স বার, তাই না? তাহলে এক্স বারের জন্য তোমার এফ আই এক্স আই লাগবে, এটা তুমি জানো। এক্স বার বের করলা। ওকে, এক্স বার কিন্তু তোমার লাগবে। আর এদিকে এফ আই এক্স আই স্কোয়ার লাগবে। দেখো এফ আই এক্স আই স্কোয়ার মানে এফ আই আর এক্স আই এর বর্গ। তো অনেকে এখানে একটা কাজ করে কি জানো, তারা আবার নতুন করে করে। কেন, কি দরকার ভাই?
এফ আই এক্স আই তোমার বের করা আছে না, এই তাকে যদি আবার এখানে যে মানটা পাইছো তাকে যদি আবার এক্স আই দ্বারা গুণ করো তো এটা তো এফ আই এক্স আই স্কোয়ার বের হয়ে গেছে, এত কাহিনী করে কি দরকার, জি বের হয়ে গেছে। এটা করার পর শেষ। এবার এই ধরনের জিনিসগুলো এখানে বসাই দিলে আনসার পেয়ে যাবো। তবে আমরা বলি মানে আমাকে যদি তুমি জিজ্ঞেস করো ভাই আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করবো, আমি তোমাকে বলবো নিচেরটা করো, টাইম কম লাগবে ঝামেলা কম, টাইমও কম ঝামেলাও কম। নিচেরটা করলে ক্যালকুলেশনও ইজি, টাইমও কম ঝামেলাও কম। ওই কারণে আমরা উপরেরটার তুলনায়, উপরটা হচ্ছে থিওরিটিক্যাল, বাট ম্যাথমেটিক্যালি করতে গেলে নিচেরটা করাটা বেস্ট। আচ্ছা, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার বাসায় পরিমিত ব্যবধান, তারপর হচ্ছে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, আর শুরুতে গড় ব্যবধানাঙ্ক করাইছি। এই 5টা জিনিস খুব ভালো করে দেখে নিতে হবে। মানে এ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো মাস্ট করতে হবে। আর তোমরা আরেকটা হচ্ছে ওই সি দিয়ে যেরকম গড় বের করার জন্য এটা সংক্ষিপ্ত রূপ ছিল না, এগুলোর জন্য এটা সংক্ষিপ্ত রূপ আছে। এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে দুনিয়ার ঝামেলার অংশ, তোমার এটা জানার দরকারও নাই। তোমার কথা হচ্ছে তোমাকে বের করতে বলে তুমি এগুলো দিয়ে বের করবা, অন্যগুলোর দিকে তোমার তাকানোরও দরকার নাই। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে আমার একটু আবার ঝামেলা হচ্ছে কখনো যদি এটার তুলনায় এটা বড় হয়ে যায় আনসার কিন্তু নেগেটিভ চলে আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তখন এটা ব্যবহার করলে সুবিধা, আমাদের এখানে নেগেটিভ আসার চান্স নাই। দেখো এখানে নেগেটিভ আসার চান্স নেই কেন, কারণ এখানে বর্গ করলেই তো এটা পজিটিভ হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সিও পজিটিভ, এটাও পজিটিভ, যার কারণে এখানে নেগেটিভ আসার চান্স নেই। কিন্তু এখানে নেগেটিভ আসার একটা চান্স থেকে যায়। তাও ক্যালকুলেশন ইজি করার জন্য আমরা এটা করি, বাট আমাদের সবচেয়ে বেটার হয় যদি তুমি মনে করো যে না ভাই আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, সরাসরি এটা দিয়ে করে দিব, এমন কোনো ম্যাথ নাই যেটা মিলবে না, সব ম্যাথ মিলে যাবে। ওকে, তাহলে এতটুকু ছিল। আর আমরা প্রমাণটা করাই দিই, উপরটা থেকে নিচেরটা কীভাবে আছে এই প্রমাণটা করে দিলে আজকের ক্লাস শেষ। ছোট্ট একটা প্রমাণ। 1/n summation of xi minus x bar হোল স্কয়ার। এই যে মানে ভিতরের অংশটা, এটাকে আমরা লিখছিলাম এভাবে 1/n summation of xi স্কোয়ার মাইনাস x বার হোল স্কোয়ার, আমরা এভাবে লিখছিলাম। ওই জাস্ট ভিতরে এই জিনিসটাকে আমরা এভাবে লিখছি। তা আমার এখন কথা হচ্ছে এখান থেকে এটা আসলে এভাবে আনা যায় কিনা, তো আমরা দেখি একটু আনা যায় কিনা। এটা কিন্তু অশ্রেণীকৃত, হ্যাঁ অশ্রেণীকৃত, সো আমরা অশ্রেণীকৃতটা প্রমাণ করলে ওইটাও হয়ে যাবে। তো আমাদের এখান থেকে দেখি, আমাদের দেওয়া আছে হচ্ছে 1/n সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কোয়ার। ওকে ভাইয়া, তো আমরা এখানে বলতে পারি ভাইয়া 1/n আছে, আমার কোনো সমস্যা নেই। আর বাকি যেটা এটাকে বলা যায় a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, a মাইনাস বি হোল স্কোয়ারে যদি ফর্মুলা করি, আচ্ছা আমরা এনটা আপাতত বাদই দিই, এন নিয়ে যেহেতু ঝামেলা, এটা পরে অ্যাড করে নিই, মনে সমস্যা নেই। আগে আমরা এটা করি, এনটা তো এনের জায়গায় থেকে যাবে। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি সামেশন অফ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভাইয়া সামেশন অফ xi স্কোয়ার লেখা যায়, ওকে, মাইনাস 2 এখানে আমরা লিখতে পারি ভাইয়া আমাদের সামেশন অফ xi, আর x বার তো আছেই, x বার তো কোনো সামেশন নাই, সামেশন তো এটা তো x বার তো সেই নিজে একটাই। তাহলে আমাদের এখানে আমরা x বারটাকে আগে দিয়ে লিখি 2x বার সামেশন, মানে এই সামেশনটা এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, প্লাস আমরা এটাকে বলতে পারি x বার হোল স্কোয়ার। তাহলে আমরা এই জিনিসটা আমরা বলতে পারি। তো আমাদের এটা হচ্ছে আমাদের এই জিনিসটা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের এখানে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে x বারটা আছে, x বার সমান আমরা কি জানি, সামেশন অফ xi ডিভাইড বাই n জানি না? জি ভাইয়া জানি। তাহলে এখানে যে সামেশন অফ xi আছে তাকে নিশ্চয়ই nx বার বলা যায় না?
জি ভাইয়া অবশ্যই বলা যায়। তাহলে যদি বলা যায় আমরা লিখতে পারি সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস 2x বার আছে, আর সামেশন অফ এক্স আইটাকে আমরা বলতে পারি এন এক্স বার প্লাস এক্স বার হোল স্কোয়ার। তো আমরা এখানে বলতে পারি সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস এখানে 2n এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার বলা যায়। এটুকু আমরা বুঝছি কিনা বলো, এটুকু আমরা বুঝছি কিনা? ও এখানে একটু ভুল হয়েছে, তো আমরা এক্স বার স্কোয়ারের মধ্যে সামেশন দিই নেই তো। হ্যাঁ, এক্স বার স্কোয়ারের মধ্যে সামেশন দিই নেই, এক্স বার স্কোয়ারের সামেশন হবে। তো সামেশন হলে এবার বলো এরকম এক্স বার স্কোয়ার কয়টা আছে, নিশ্চয়ই যেহেতু এন সংখ্যক আছে তাহলে আমরা এখানে বলতে পারবো এন এক্স স্কোয়ার, এন এক্স স্কোয়ার, কারণ এক্স বার তো আমাদের এক্স বার স্কোয়ার। তো সামেশন অফ এক্স বার স্কোয়ার মানে কি, যতগুলো এক্স বার স্কোয়ার আছে তার সামেশন এরকম কয়টা আছে, এরকম আছে হচ্ছে আমার এন সংখ্যক, ওই জন্য এন সংখ্যক এক্স বার স্কোয়ার, এন সংখ্যক আমাদের এক্স বার স্কোয়ার। আমরা এখান থেকে বলতে পারি এন সংখ্যক এক্স বার স্কোয়ার, আর এখানে হচ্ছে আমার 2n সংখ্যক এক্স বার স্কোয়ার। তো আমরা এখান থেকে সিম্পল বলতে পারি 2n থেকে -2n প্লাস n মানে হচ্ছে -n সবাই জানি, তাহলে এক্স আই স্কোয়ার মাইনাস আমাদের এখানে এন এক্স বার স্কোয়ার বলা যায়। ওকে, এটা হচ্ছে কার মান, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান। তো আমার তো লাগবে 1/n, তাহলে 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সমান বলা যায় 1/n সামেশন অফ এক্স বাই স্কোয়ার মাইনাস 1/n দিলে n এ কাটাকাটি এক্স বার স্কোয়ার, শেষ, মিলে গেছে। আবার কেউ যদি চাও এভাবে লেখা যায় 1/n সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স বারকে লেখা যায় সামেশন অফ এক্স আই ডিভাইড বাই এন, তাকে হোল স্কোয়ার আকারে লিখতে পারে, এবার লিখলেও কোনো সমস্যা নাই, কারণ এক্স বার মানেই তো সামেশন অফ এক্স আই ডিভাইড বাই এন। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রমাণ, এই প্রমাণটা তোমাদের 1 নাম্বারের জন্য লাগবে, সৃজনশীলের 1 নাম্বারের জন্য এই প্রমাণটা তোমাদের লাগবে, সৃজনশীলের 1 নাম্বারের জন্য এই প্রমাণটা লাগবে। এই ধরনের প্রমাণ পরীক্ষা আসতে পারে সৃজনশীলের 1 নাম্বারে, সৃজনশীলের 1 নাম্বারে। বলো আমরা বুঝছি কিনা? ওকে, তাহলে আমাদের এটাই শেষ। আমরা শুরু থেকে বলি, আমাদের 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বাই হোল স্কোয়ার। তো আমাদের এই যে এটাকে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সামেশনটা রেখে দিলাম, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার সামেশনটা ভিতরে ঢুকাও, এই সামেশনটা এক্স আই এর মধ্যে গেল, এই সামেশনটা এক্স আই এর মধ্যে গেল, আর এই সামেশনটা এক্স বার, এখানে তো এক্স বার হোল স্কোয়ার তার মধ্যে গেল। ওকে, তাহলে আমাদের এই আমরা ব্র্যাকেট কোথায় দিছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপর যে ব্র্যাকেট ক্লোজ হবে। হ্যাঁ, এবার হচ্ছে এই সামেশনটা এক্স বার স্কোয়ারের কাছে গেল, এবার হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার এটা রয়ে গেল। এখানে আমরা বলতে পারি এক্স বার সমান হচ্ছে সামেশন অফ এক্স আই ডিভাইড বাই এন, তাহলে বজ্র গুণন করলে কি হয়, সামেশন অফ এক্স আই সমান এন এক্স বার, তাহলে সামেশন অফ এক্স আই এর জায়গায় এন এক্স বার বসাইলাম, আর সামেশন অফ এক্স বার হোল স্কোয়ার। তো আমার এক্স বার হোল স্কোয়ারের সামেশন মানে কি, এক্স বার হোল স্কোয়ার যতগুলো আছে, তো এক্স বার হোল স্কোয়ার কয়টা আছে, এখানে যতটা ততটাই, তো এখানে টোটাল নাম্বার হচ্ছে এন সংখ্যক, তাহলে আমাদের সবগুলোকে যোগ করলে এন সংখ্যক পাবো, তাহলে এন সংখ্যক এক্স বার স্কোয়ার। এবার তুমি একটু খেয়াল করো, এখানে যদি গুণ করো এক্স বার মিলে এক্স বার স্কোয়ার টোয়াইজ এন, তাহলে টোয়াইজ এন এক্স বার স্কোয়ার প্লাস এন এক্স বার স্কোয়ার যোগ করলে আনসার কত হয়, মাইনাস এন, টোয়াইজ এন মাইনাস টোয়াইজ এন প্লাস এন মানে হচ্ছে মাইনাস এন। তাহলে আমরা এখানে বসাইলাম, এখানে আমার তো 1/n আছে, সেই 1/n আনলাম, এন দ্বারা ভাগ করলাম, তাহলে এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার প্রমাণটা। ওই কারণে আমরা বলছিলাম এই জিনিসটাকে এভাবে লেখা সম্ভব, আমরা যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে,
তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আমরা পরের অংশ নিয়ে দেখা হবে আমাদের সাথে। আর আমাদের আগামী ক্লাস এবং এর পরের ক্লাস, এই 2 ক্লাসের মধ্যে আমাদের এই অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপর আমরা পরবর্তীতে গমন করতে পারবো। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।